আমাদের পৃথিবীর ৭৫% অংশ জল আর বাকি ২৫% অংশ ভূমি আর ৯৪% প্রাণ মানে প্রাণী জলের মধ্যে বাস করে আর বাকি মাত্র ৬% প্রাণী স্থলভাগে বাস করে। এই কথা হয়তো আপনারা সকলে জানেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মানুষ এখনো পর্যন্ত মোট স্থলভাগের ২৫% ভূমিভাগকেও ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে পারেনি। এই স্থলভাগের মধ্যেই এখনও এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনও পর্যন্ত এক পাও ফেলতে পারেনি। সিমিলারলি এই যে সমুদ্র, এরও কেবল ৫% অংশই এক্সপ্লোর করা গেছে এখন পর্যন্ত। রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম দ্য মেগালডন রহস্য নিয়ে। সেখানে একটা পয়েন্টে বলেছিলাম যেখানে সায়েন্টিস্টরাও এখনও পর্যন্ত পুরো সমুদ্রকে এক্সপ্লোর করতে পারেনি, সেখানে আমরা কিভাবে বিশ্বাস করব যে মেগালডনের অস্তিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। হতে পারে তারা সমুদ্রের সেই গভীরতায় আছে যেখানে আমরা এখনও পৌঁছতেই পারিনি। তাই আজকে আমরা জানবো সমুদ্র আসলে কতটা গভীর, কেন মানুষ এখন পর্যন্ত কেবল এইটুকুই উদ্ঘাটন করতে পেরেছে, এমন কি রহস্য আছে, কি কারণ আছে যার ফলে মানুষ জলভাগকে উদ্ঘাটন করতে পারছে না। এর সাথে সাথে আমরা জানবো সমুদ্রের সবচেয়ে গভীর অংশের অজানা রহস্য, সেখানে কি ধরনের জীবেরা থাকে আর কি কি রহস্য লুকিয়ে আছে সেখানে। আপনি হয়তো বলবেন, ভাই পবিত্র, যেখানে সায়েন্টিস্টরাও এখনো পর্যন্ত সমুদ্রের এতটা তলদেশে পৌঁছতে পারেনি, তাহলে তুমি কিভাবে সমুদ্রের রহস্যটাকে উদ্ঘাটন করবে? তো এটাও আপনাকে বিশ্লেষণ করে জানাবো। তাহলে চলুন ঘুরে আসি গহীন সমুদ্র থেকে। যেমনটা আমরা জানি ৯৪% জীবন সমুদ্রের মধ্যেই আছে, মানে একটা পোকামাকড় থেকে শুরু করে যত রকমের পশু পাখি আর অন্যান্য প্রাণী আছে এগুলো সব খুব অল্প মাত্রায় স্থলভাগে আছে। মানে পুরো দুনিয়ার মেজরিটি অফ লাইফ সমুদ্রের মধ্যেই আছে। বাট শকিংলি আপনার মাথায় এখন একটা প্রশ্ন আসতেই পারে, আপনি তো অনেক মুভিতেই দেখেছেন এই যে স্কুবা ডাইভার যারা হয় তারা ওয়াটার বডির একেবারে তলায় চলে যায় সাঁতার কাটতে কাটতে, কিন্তু আপনি জেনে অবাক হবেন স্কুবা ডাইভারদের কেবলমাত্র ৪০ মিটার পর্যন্তই ডাইভিং করার পারমিশন আছে, কারণ সমুদ্রের এই গভীরতা পর্যন্তই তাদের ডাইভিংয়ের জন্য সেফ। কিন্তু কেন ৪০ মিটারের নিচে এমন কি আছে? তো চলুন যাই ৪০ মিটারের নিচে ১০০ মিটার পর্যন্ত। দেখুন, জলের গভীরতা যত বাড়তে থাকে জলের চাপও ততটাই বাড়তে থাকে। বিষয়টাকে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যখন আমরা সমুদ্রের বাইরে থাকি তখন আমাদের উপর বাতাসের প্রেশার থাকে, যেটা খুবই সামান্য, কিন্তু এখন যখন আমরা সমুদ্রের ১০০ মিটার নিচে যাব তখন আমাদের শরীরের উপর বাতাসের প্রেশার থাকে না, থাকে জলের প্রেশার। আর এই প্রেশার জলের উপরের সারফেস লেভেলের যে প্রেশার থাকে তার ১০ গুণ প্রেশার এখানে বেশি থাকে। আর সমুদ্রের এত ভিতরে যাওয়ার ফলে আমাদের শরীরের ভিতরে যেসব হাওয়া সংবাহিত অর্গ্যান আছে যেমন লাংস এবং সাইনাস, এগুলো ড্যামেজ হতে শুরু করে। আর এই কারণেই ডাইভিংয়ের জন্য পুরো প্র্যাকটিস করানো হয়, ট্রেনিং করানো হয়, তাদেরকে ব্রিথিং স্কিলস আর কিছু টেকনিকও শেখানো হয়। আর তারা যদি সেই টেকনিকটাকে ইউজ করতে ব্যর্থ হয়ে যায় তাহলে সমুদ্রের ভিতরেই তাদের বারোট্রামা হতে পারে। বারোট্রামা মানে শরীরের ভিতরের যেসব অংশ কাজ করা বন্ধ করে দেয়। এই বারোট্রামা ৩ ধরনের হয়। প্রথমটা হলো ইয়ার বারোট্রামা, যেখানে কানের পর্দা ফেটে যেতে পারে। দ্বিতীয়টা হলো সাইনাস বারোট্রামা, এই ক্ষেত্রে সাইনাস পেন শুরু হয়ে যেতে পারে। আর তৃতীয়টা হলো লাংস বারোট্রামা, যেখানে লাংসের ভিতরে থাকা টিস্যুস ড্যামেজ হতে শুরু করে। আর এই ড্যামেজগুলো এতটা সিরিয়াস হয় যে সমুদ্রের ভিতরে সেই ডাইভার্সের মৃত্যু পর্যন্ত হতে পারে যদি সে প্রপারলি ট্রেন্ড না হয়, যদি সে টেকনিকগুলোকে প্রপারভাবে ইউজ করতে না পারে। তবে এমন নয় যে কেউ এত গভীর পর্যন্ত ডাইভ করে যায়নি, এমন অনেকেই আছে যারা এতটা ডিপে ডাইভ করেছে। তার মধ্যে একজন হলেন রবার্ট নেস্ট। ইনি একজন অস্ট্রেলিয়ান ফ্রি ডাইভার হলেন। তিনি ২০১২তে নো লিমিট শ্রেণীতে ২৫৩.২৫ মিটার ডাইভ করে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন। একে দ্য ডিপেস্ট ম্যান অন দ্য আর্থ বলেও জানা হয়। যদিও এত ডিপে ডাইভ করার ফলে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, রিকভার করতে তার কয়েক মাস লেগে যায়, কিন্তু ফাইনালি তিনি ওয়ার্ল্ড রেকর্ড তো বানিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, কেবল তো আমরা ফার্স্ট ফেজে ছিলাম, এখন যাব আমরা সেকেন্ড ফেজে, মানে আরও গভীরে, ৫০০ মিটার গভীরে। আর এই ৫০০ মিটার গভীরতায় কোনো মানুষের পক্ষে ডাইভ করা একেবারে অসম্ভব। এই কাজটা শুধুমাত্র একটা ব্লু হুইলই করতে পারবে, আর এও ৫০০ মিটারের নিচে কখনো যায় না। আর মানুষের তৈরি কোনো অ্যাডভান্স সাবমারিনও ৫০০ মিটারের নিচে যায় না, কারণ ওখানে প্রেশার এতটাই বেশি থাকে আর আলো একেবারে নেই বললেই চলে। আর সমুদ্রের এই অংশটাকে মেসোপেলাজিক জোনও বলা হয়। আর এই স্তরে যে প্রেশার থাকে তার সারফেস লেভেলের তুলনায় ৫০ গুণ বেশি থাকে। এখানে জলের প্রেশার এতটা বেশি পরিমাণে থাকে যে কোনো ধরনের বড় বড় মেটালকেও এইভাবে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আপনার সেই টাইটান সাবমেরিনের গল্পটা তো নিশ্চয়ই মনে আছে, যে টাইটান সাবমেরিনে করে কয়েকজন ব্যক্তি বসে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল ১৮,০০০ ফিট গভীরতায়। তারপর তাদের সাবমেরিনে কিছু ফল্ট চলে আসে আর
সেই সাবমারিন ভেঙে যায়, সেখানে সেই সব ব্যক্তিদের একটা হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যেহেতু তারা 18,000 ফিট গভীরতায় চলে গেছিল, তার জন্যই তাদের এই অবস্থা হয়েছিল। আচ্ছা চলুন আগে জেনে নেই যে সমুদ্রের গভীরতাকে কয়টি জোনে ভাগ করা হয়েছে। প্রথম জোনটা হলো ফটিক জোন, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে। এই জোন সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত থাকে। যেহেতু এখানে সূর্যের আলো পৌঁছয়, তাই এখানে আলোক সংশ্লেষণ দেখা যায়। আর সমুদ্রের মধ্যে যেসব প্রাণী আছে তার ম্যাক্সিমাম প্রাণী এই জোনের মধ্যেই দেখতে পাওয়া যায়। এরপরে আছে টুইলাইট জোন। এই জোন 200 মিটারের পর থেকে 1000 মিটার পর্যন্ত থাকে, যেখানে সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছতে পারে না, ফলে এখানে আলোক সংশ্লেষণ হয় না। আর সবচেয়ে শেষে আছে অ্যাফোটিক জোন, যেটা 1000 মিটারের পর থেকে শুরু হয়। এখান থেকেই শুরু হচ্ছে সবথেকে অন্ধকারজন্য এবং হাড় হিম করা স্তর। এই স্তরে সমুদ্রের বিশালাকায় রহস্যময় জীবদের দেখতে পাওয়া যায়, যেটার ব্যাপারে হয়তো অনেক সায়েন্টিস্টরাও জানে না। সমুদ্রের মধ্যে আপনি যতটা ভিতরে যাবেন ততটাই জলের চাপ আপনার উপর বাড়তে থাকবে। চলুন যাই এবার 550 মিটার গভীরে আর বোঝার চেষ্টা করি যে এই স্তরে আপনার বডিতে কীরকম চাপ সৃষ্টি হতে পারে। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক যে আপনার উপর একটা হৃষ্টপুষ্ট তাগড়া ষাঁড়কে যদি রাখা হয়, এর ফলে আপনার উপর যে চাপ সৃষ্টি হবে, যে ওয়েট আপনি ফিল করবেন, ঠিক ততটা ওয়েট, ততটা চাপ আপনি এই 550 মিটার গভীর সমুদ্রে ফিল করবেন। এবার তার থেকেও নিচে 830 মিটার গভীরে, এটা সমুদ্রের সেই গভীর অংশ যেখানে আপনি বুর্জ খলিফাকে উল্টো করে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এখান থেকে শুরু হচ্ছে সমুদ্রের স্ক্যারি জোন। এটা সম্পূর্ণভাবেই অন্ধকারজন্য এবং হাড় হিম করে দেওয়ার মতো ঠান্ডা এখানে থাকে। আর এখানেই পাওয়া যায় জায়ান্ট স্কুইড, আর এখানে জলের চাপ 100 গুণ বেশি থাকে। এখন হয়তো আপনি ভাবছেন, আরে ভাই পবিত্র, সমুদ্রের এতটা তলদেশে চলে আসলাম, এখনও টাইটানিক খুঁজে পেলাম না। আসলে টাইটানিক আরও অনেকটা নিচে চলে গেছে, এখানে পৌঁছতে আমাদের আরও একটু সময় লাগবে। চলুন এবার আরও একটু গভীরে যাই, 1280 মিটার গভীরে। এখানে আপনি দেখতে পাবেন লেদারব্যাক সি টার্টেল। এটা দুনিয়ার সবচেয়ে বড় কচ্ছপ, যা 2 মিটারের থেকেও বড় এবং এর ওজন প্রায় 750 কেজিরও বেশি হয়। আর তার একটা চোখ আপনার তরকারির বাটের থেকেও বড় বড় হয়। আর এদের পিঠ এতটা শক্ত হয় যে আপনি আন্দাজাও করতে পারবেন না। জাস্ট ইমাজিন, সমুদ্রের এতটা গভীরে এতটা প্রেসার সহ্য করে জীবনযাপন করছে, তাহলে ভেবেই নিন কতটা শক্ত হতে পারে তার পিঠ। মানুষের তৈরি অ্যাডভান্স সাবমারিনের থেকেও শক্ত পিঠ নিয়ে গভীর সমুদ্রে চলাফেরা করছে এই কচ্ছপ। এরপর চলুন 2250 মিটার গভীরে। এখানে আপনি দেখতে পাবেন স্পার্ম হুইল এবং কোলোসেট স্কুইড। এরা দুজনেই একে অপরের শত্রু, মারামারি এদের মধ্যে লেগেই থাকে। একে অপরকে মেরে ফেলার জন্য এরা লেগে পড়ে থাকে। এর প্রমাণ হলো এই আঘাত চিহ্নগুলো। আপনি স্পার্ম হুইলের গায়ে যে আঘাতগুলো দেখছেন সেগুলো ক্লোসেট স্কুইডেরই দেওয়া। এরা এতটাই বড় বিশালাকায় ভয়ঙ্কর শিকারী, এর থেকে বেঁচে যাওয়াটা খুবই মুশকিল। এরা লম্বায় প্রায় 14 মিটারের হয় আর ওজন প্রায় 500 কিলো। আর এরা এতটাই শক্তিশালী যে 14 মিটার পর্যন্ত লম্বা এবং 60,000 কিলো ওজনের ভারী স্পার্ম হুইলকেও মেরে ফেলতে পারে। আচ্ছা, এদের লড়াইটা আমরা এখানেই রেখে দিই। তারপর আমরা যাই সমুদ্রের আরও গভীরে, 3800 মিটার গভীরে। এখানে আপনি দেখতে পাবেন টাইটানিকের ধ্বংসাবশেষ, যেটা আপনি শোনার জন্য অপেক্ষা করেছিলেন। তবে এখানে বিশেষ কিছু নেই, তাই আমরা আরও একটু গভীরে যাব। এরপর 4000 মিটার থেকে শুরু হচ্ছে অ্যাবসল্ট জোন। এখানে আপনার শরীরে যে চাপ সৃষ্টি হয় তা উপরের সারফেস লেভেলের থেকে 400 গুণ বেশি। এখানে আপনি দেখতে পাবেন অ্যাংলার ফিশ, ডিপ সি বনি ফিশ, আর গভীর সমুদ্রের কেস্টিসিয়ান আর হোয়াইট শার্ক। এরপর আমরা এখন যাব নরকে, মানে 6000 ফিট গভীরে, যেটাকে বলা হয় হেডেল জোন। এই হেডেল শব্দটা গ্রিক শব্দ হেডিস থেকে এসেছে, যার অর্থ হলো নরক। এই 6000 মিটার গভীরতায় আপনার শরীরের চাপ পড়বে 600 গুণ বেশি। আমরা নরকে তো চলে এসেছি, এরপর আমরা আরও গভীরে যাব, কিন্তু তার আগে আপনার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই। ভাই পবিত্র, যেখানে সায়েন্টিস্টরাও এতটা গভীরে যেতে পারেনি আর সমুদ্রের পৃষ্ঠেরও কেবল 5%ই উদ্ঘাটন করা গেছে, সেখানে তুমি কি করে, কিভাবে এতটা জ্ঞান দিচ্ছ? কিভাবে তুমি এত কিছু জানতে পারলে? তাহলে বলি, এটার জন্য আমি সবার আগে থ্যাঙ্কস গিভিং করতে চাইবো ডিএসবি এলভিনকে। আসলে এটা একটা ইউএসের সাবমারিনের নাম। সারা দুনিয়ার মধ্যে এটাই একমাত্র সাবমারিন যা সমুদ্রের এতটা গভীরে 4500 মিটার গভীর পর্যন্ত গেছে। আর এই সাবমারিন টাইটানিককে খুঁজে বের করতে সাহায্য করেছিল। আর এই সাবমারিনের ফলে সায়েন্টিস্টরা জানতে পেরেছে সমুদ্রের গভীরের কোন স্তরে কোন প্রাণীদের দেখতে পাওয়া যায়। তো চলুন এবার আরও একটু গভীরে যাই, 8840 মিটার গভীরে। এটা সমুদ্রের গভীরতার সেই অংশ যেখানে আপনি মাউন্ট এভারেস্টকে উল্টো করে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এর থেকেও আরও গভীরে যদি যাই, মানে 10,900 মিটার গভীরে, এটা সমুদ্রের সেই গভীর অংশ যেটার গভীরতা আপনি ততটা পাবেন যতটা স্থলভাগ থেকে কমার্শিয়াল এরোপ্লেনগুলোকে আকাশে উড়তে দেখতে পান। তবে আমরা এখনও সমুদ্রের তলটাকে খুঁজে পাইনি, কারণ সমুদ্র এতটাই গভীর। এরপর আমরা ফাইনালি আসছি সেই পয়েন্টটাতে যেটার নিচে মানুষ এখনও যায়নি।
11,000 মিটার। আর এখানে যাওয়ার রেকর্ড যে ব্যক্তি বানিয়েছেন তার নাম হলো ভিক্টর ভেস্কভ, যিনি একজন আমেরিকান ইনভেস্টর, একজন বড় মাপের বিজনেসম্যান, সাথে এনার গভীর সমুদ্রে যাওয়ার শখ খুব আছে। ইনি 2019-এ তার নিজের একটা মিশনে 5 ডিপস এক্সপিডিশনের দ্বারা মারিয়ানা ট্রেঞ্চে গিয়ে 10,984 মিটার মানে 36,000 ফিট গভীরে যাওয়ার রেকর্ড বানিয়েছেন। মানে ইনি হলেন সেই ব্যক্তি যিনি মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে মানে সমুদ্রের সবচেয়ে গভীর অংশে গিয়ে জীবিত ফিরে এসেছেন। প্রায় 11,000 মিটার গভীরতা থেকে ঘুরে এসেছেন। ভেবে দেখুন একটু তিনি সেখানে কি দৃশ্যই না দেখেছেন। আর এই কাজটা সম্পন্ন করার জন্য তিনি তার স্পেশাল সাবমারিন ব্যবহার করেছিলেন, যেটার নাম ছিল লিমিটিং ফ্যাক্টর। যাই হোক, সমুদ্র ভ্রমণ আমাদের এখানেই শেষ হচ্ছে, কারণ এর আগে এখনো পর্যন্ত কেউ আর যায়নি। আর যদি কেউ গিয়ে থাকে তাহলে হয়তো সে আর বেঁচে ফিরে আসেনি। তবে আমাদের মানতেই হবে যে সমুদ্র অনেকটা গভীর। এর অ্যাভারেজ গভীরতাই তো হলো 13,000 মিটার। কিছু কিছু জায়গায় তো এর গভীরতা এত বেশি যে এর গভীরতার আন্দাজা করাটাও বেশ কঠিন। আমরা একদমই জানি না সমুদ্রের গভীরে আরও কি কি রহস্য লুকিয়ে আছে। হতে পারে এর ভিতরে এলিয়েন্স লুকিয়ে আছে, হতে পারে এখানে অনেক হিডেন সিভিলাইজেশন লুকিয়ে আছে যারা আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। যাই হোক, ফিউচারে যদি আমাদের টেকনোলজি আরও ডেভেলপমেন্ট হয় তাহলে এই প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে যাব। মানুষ তো এখন পর্যন্ত কেবল 5% সমুদ্রকে উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু আপনি যদি ভিডিওটা 100% দেখে থাকেন তাহলে আমি একটা লাইক কমেন্ট তো ডিজার্ভ করি। আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।